আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। জামাত সহ ৮ দলের সমাবেশ আজ। আর থাকছে সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে দেশ গঠন ভূমিকা পালন করতে হবে বলছেন সেনা প্রধান। এবার ফেসে গেল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা কথায় কথায় বলতো জামাত রাজাকার, অথচ তাদের বাবারাই ছিল স্বীকৃত রাজাকার। এবার ফাঁস হয়ে গেল এবং লক্ষ লক্ষ কোটি টাকা পদ বাণিজ্য করে হাতিয়ে নেওয়া। অবশেষে সবকিছু ফাঁস হয়, দল থেকে বহিষ্কার। এবং সবশেষ জানিয়ে দেব, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার বলছেন উপদেষ্টা রিজওয়ানা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জামাত সহ ৮ দলের সমাবেশ আজ। গণভোট সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আজ সমাবেশ করবে জামায়াত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সমন্বয় ৮ দল। মঙ্গলবার বেলা ২টার রাজধানীর পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আন্দোলনরত দলসমূহের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে বলা হয়, আজ বেলা ২টায় রাজধানীর ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে আন্দোলনরত দলগুলোর সমূহের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি বাস্তবায়নের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে আন্দোলনরত দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও বিবৃতিতে জানা হয়। ওদিকে সমাবেশের প্রস্তুতির বিষয়ে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক যৌথ সভা করে এই ৮ দল। সভা শেষে সমাবেশের সার্বিক প্রস্তুতির বিষয়ে নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা জানান, সমাবেশে হাজার নয় লাখো মানুষের সমাগম হবে। এই সমাগমের মাধ্যমে সরকার একটি বার্তা দেওয়া হবে। এরপর সরকার বুঝতে না চাইলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে জুলাই সনদে বাস্তবায়নে গণভোটের দাবিতে ৮ দলের ঢাকা মহাসমাবেশে ঘিরে নতুন উত্তাপ দেখা দিয়েছে। এই সমাবেশ থেকে কী বার্তা দেন নেতারা, এই নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে ইসলামী এসব দলের নেতারা জানিয়েছেন, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি গণভোটে রাজি, কিন্তু সময় নিয়ে আপত্তি। তাদের এই আপত্তির কারণে জুলাই সনদে বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়ছে। এ পর্যায়ে বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, কেবল যেন তেন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। জনগণে এমন বার্তা দিতেই তারা আন্দোলন করছেন। তবে রাজনৈতিক সূত্রের দাবি, নির্বাচনের আগে বিএনপিকে ভিন্ন ইস্যুতে ব্যস্ত রাখার কৌশলে অংশ হিসেবে এই দলগুলো এমন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর যুগপৎ আন্দোলনের সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ ৫ দফা দাবিতে পূরণ না হলে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন। তিনি বলছিলেন, ৮ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মহাসমাবেশ ডাকা হয়েছে। এত ফলোদয় না হলে আরও কঠোর কর্মসূচি দিতে হতে পারে। আর তাতে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে যশোর সেনানিবাসে সিগন্যালস গ্রাউন্ডে কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি ও এসপি, এসজিপি, এসসি, সেনাবাহিনী প্রধান, এসটিসি অ্যান্ড এসএ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ৮ ড্রক জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট এসটিসি অ্যান্ড এস অভ্যর্থনা জানান। সেনাবাহিনীর প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিতি কোর অফ সিগন্যাল এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী কোর অব সিগন্যালস এর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের। সেনাবাহিনী প্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে পরিব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনের কোর অব সিগন্যালস এর প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জিওসি অ্যাট ড্রক কমান্ড অ্যান্ড এমআইএসটি, জিসি, ডিজি, ডিপি
ও জিওসি 55 পদাতিক ডিভিশন এর এরিয়া কমান্ডার, যশোর এরিয়া সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কমান্ডারগণ, কম্ব্যাট এসটিসি অ্যান্ড এস, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস ব্রিগেডের কমান্ডারগণ, সিগন্যালস ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যমের বক্তবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এসটিসি অ্যান্ড এস এ কোর অফ সিগন্যালস এর 11তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। বিএসপি অ্যান্ড ডিসি এএফডব্লিউসি পিএসসি যশোর সেনানিবাসে শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযথ সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী কোর অফ সিগন্যালস এর কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জ্যেষ্ঠ অফিসার ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাচ পড়িয়ে দেন। আদিকে মির্জা ফখরুলের বাবা ও আমির খুসরো মাহমুদ চৌধুরীর বাবা ছিলেন স্বীকৃত রাজাকার এবং কথায় কথায় তারা জামাতকে তারা রাজাকারের দল বলেন, দেশদ্রোহীর দল বলেন, অথচ তাদের বাবাই ছিল স্বীকৃত রাজাকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা কুখ্যাত রাজাকার ছিলেন, তাই তিনি এই তালিকা প্রকাশের বিরোধিতা করেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগের সময়কার নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার দাবি ছিল বিএনপি রাজাকারের দ্বারা পরিচালিত একটি দল বলেই মির্জা ফখরুল মনে করেছেন এটি বিএনপিকে হেনস্থা করার জন্য করা হয়েছে। খালিদ মাহমুদ বলেন, বিএনপি রাজাকারদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিল আর তারা রাজাকারের তালিকা নিয়ে প্রতিবাদ করেছে। আমরা যখন 30 লাখ শহীদকে শ্রদ্ধা জানাচ্ছি তখন দেখতে পাচ্ছি এই অপরাধী আর জঙ্গিবাদের আশ্রয়ে দাতার বিভিন্ন কথা বলছেন। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, তখনকার সময় মির্জা ফখরুল আপনি মির্জা রুহুল আমিনের সন্তান। মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁয়ের কুখ্যাত যুদ্ধ অপরাধী ছিলেন। আপনার মুখে তো রাজাকারদের পক্ষে কথা বলার কথা, জামাতকে এবং অন্যদেরকে রাজাকার আপনার মুখে বলা শোভা পায় না। তো আরও বিষয় যেগুলো সামনে আসলো, মূলত পদ বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। আর এরই কারণে এবার দলের তোপের মুখেও পড়েছেন এবং প্রশাসনের নজর রয়েছে তাদের উপর। যে কোনো সময় হয়তোবা যদি এইগুলো প্রমাণ হয় তাহলে দল থেকে বহিষ্কার হতে পারেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খুসরো মাহমুদ চৌধুরী তারা।